আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিরোধী দল নয়, বরং ক্ষমতাসীন বিএনপিরই এক সংসদ সদস্য নীলোফার মনি চৌধুরী। একটি টেলিভিশন টক শোতে তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যা শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তার নিজের দলের মধ্যেও আপাতভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন আপাতভাবে কথাটা বললাম? কারণটা পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। কেন তিনি বললেন আন্দোলনের সময় স্নাইপার ছিল? কেন নীলুফার চৌধুরী মনি বললেন অনেক কিছুই এখনো অজানা? কেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল তার বক্তব্যের বিরোধিতা করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, নীলুফার চৌধুরী যে কথাটা বলেছেন সেটা কি একেবারে নতুন কথা, নাকি এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব তিনিও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন? আর আমরা দেখব নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ওই 2024-এর সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, সেই বক্তব্যের সঙ্গে কি এই বিতর্কের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? আজ আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, বরং তথ্য, বক্তব্য এবং প্রশ্ন এই তিনটিকে পাশাপাশি রেখে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে বলি নীলুফার মনি আসলে কি বললেন। নীলুফার মনি মূলত তিনটি বিষয় সামনে এনেছেন। প্রথমত, তার দাবি আন্দোলনের সময় এমন কিছু গুলির ঘটনা ঘটেছিল যা নিয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, তিনি স্নাইপার ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তৃতীয়ত, তিনি বলেছেন পুরো ঘটনার পেছনে পরিকল্পনা ছিল কি না তা তদন্ত হওয়া উচিত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি বলেননি জুলাই আন্দোলন ভুয়া ছিল, এটা তিনি বলেননি। তিনি এটাও বলেননি যে সব কিছু বিদেশি ষড়যন্ত্র ছিল, বরং তিনি প্রশ্ন তুলেছেন যে ঘটনাগুলোর এখনো পূর্ণ ব্যাখ্যা নেই সেগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু দেখুন, রাজনীতিতে প্রশ্ন তোলাও কখনো কখনো বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে বর্তমান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে একটি ঐতিহাসিক গণ আন্দোলন হিসেবে দেখা হবে, নাকি একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হিসেবে দেখা হবে, এই ব্যাপারটা নিয়ে বিতর্ক আজকের নয়, পুরনো, গত প্রায় 2 বছর ধরে চলছে। ফলে এই আন্দোলনের ভেতরে অদৃশ্য পরিকল্পনা বা অন্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেটা উঠতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন এত সমালোচনা নীলুফার চৌধুরীর? গতকাল আমি বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলো দেখছিলাম, তাদের অনলাইন সংস্করণ, এবং সেখানে আমার দেশ পত্রিকা তো একেবারে ভয়ঙ্করভাবে এই নীলুফার চৌধুরীর বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এবং গতকাল আমি দেখছিলাম মাসুম হবেন, তিনি আবার জামায়াতের নেতা, তিনি বলেছেন বিএনপি তারা
ওই গণ আন্দোলনের, জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। তো সমালোচনার প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক। 24শে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান কীরকম জানেন? অনেকটা সেই ধর্মেও আছি, জিরাফেও আছি, মানে পরস্পর বিরোধী দুই শিবিরে দুদিকেই আছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে। 24-এর আন্দোলনের সমর্থনে তাই নেমে পড়েছিল বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বেঁধে বিএনপি ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির পুরনো জোট সম্পর্ক ছিল, তাই জোট বাঁধতে অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি। আর জামাতের শেকড় যে পাকিস্তানে, এই সত্যিটা বিএনপির অজানা নয়। তাতে বিএনপির এতকাল কোনো অসুবিধা হয়নি, হওয়ার কথাও নয়। কারণ বিএনপি আদর্শগতভাবে হলো একটা খিচুড়ি পার্টি। আমার কথায় কেউ বিরোধ জানিয়ে বলতেই পারেন যে বিএনপির আদর্শ বলে কিছু নেই, সুতরাং আমি কেন বললাম আদর্শগতভাবে খিচুড়ি পার্টি। যদি কেউ একথা বলেন, আমি তার বিরোধটাকে কিন্তু মানতে পারবো না। কারণ দেখুন, সব কিছুরই একটা নিজস্ব ধর্ম বা বিশেষত্ব থাকে, সেটাকেই বলা হয়, ওই বিশেষত্বটাই বলা হয় তার আদর্শ। যেমন খিচুড়িরও একটা বিশেষ ধর্ম আছে, কোনটা কতটা দিতে হবে, চাল ডাল মশলাপাতি আলু কিংবা চিংড়ি কোনটা কি দিতে হবে, সেটা হচ্ছে খিচুড়ির আদর্শ। বিএনপির খিচুড়িটা কীরকম দেখুন, এখানে পাকপন্থী আছে, পাক বিরোধী আছে, মুক্তিযুদ্ধপন্থী আছে, মুক্তিযুদ্ধ বিরোধী আছে, ভারতপন্থী আছে, ভারত বিরোধী আছে, মৌলবাদী আছে, আবার উদারবাদীও আছে, আরও বিশেষ করে বলা যায় জামাতপন্থী আছে, আবার জামাত বিরোধীও আছে। তো 24-এর আন্দোলন ছিল শেখ হাসিনা হটাও আন্দোলন। বিএনপি সানন্দে অংশ নিয়েছিল, 5 আগস্টে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন। বিএনপি একেবারে যাকে বলে কায়মনোবাক্যে সেই আন্দোলনের সঙ্গে ছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হলো, একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ভেঙে দেওয়া হতে থাকলো। বিএনপি কখনো কোনো প্রতিবাদ করেছে? করেনি। বিএনপি তার সঙ্গেও ছিল। আবার বিএনপি এখন তাহলে বিএনপি কেন হঠাৎ চলে গেল, এই প্রশ্ন তুলতে শুরু করলো 24-এর গণ আন্দোলন নিয়ে। বিএনপি তো একেবারে যাকে বলে পূর্ণভাবে ছিল এই 24-এর গণ আন্দোলনের সঙ্গে। তাহলে আজকে কেন এত সমালোচনার প্রধান কারণ রাজনৈতিক। 24-এর জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান একদম ওই যেটা আগে বললাম, একটু আগে যেটা থাম্বনেলে দিয়েছি, ধর্মেও আছি, জিরাফেও আছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে। 24-এর আন্দোলনের সমর্থনে নেমে পড়েছিল তাই বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বাঁধতে তাদের অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি। কারণ জামাতের শিকড় যে পাকিস্তানে, এই সত্য বিএনপি বলেছে। ওই যে খিচুড়ি পার্টির কথা বললাম, তো সেই খিচুড়ির আদর্শ নিয়ে বিএনপি চলেছিল। সেই চলার মধ্যে তাদের মধ্যে 24-এর আন্দোলন ছিল, এবং তাতে যেটা মুজিবরের মূর্তি ভাঙা হতে, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হতে বিএনপির মধ্যে কিঞ্চিত গুঞ্জন উঠেছিল বটে, তবে বড় ঢেউ কিছু ওঠেনি, ওটার কথাও নয়। কারণ বহু বছর পর ক্ষমতার স্বাদ পাওয়া, সেই আনন্দে বিভোর সবাই। পাকিস্তানে সঙ্গে প্রেম হচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান চওড়া হচ্ছে। আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে তিনি কম্পিউটারে তিনি বলছেন উনি পেছনে চলে যাচ্ছেন, সব কিছু তিনি বলে দিচ্ছেন, সব মুছে ফেলা হচ্ছে, সব কিছু মুছে দেয়া হচ্ছে।
তখনও তো বিএনপির কোনো হেলদোল ছিল না। দলের পাকপন্থী জামাতপন্থী অংশ দাবিয়ে রেখেছিল বিএনপির ভেতরের বিরুদ্ধপন্থীদের, কারণ সরকারে থাকাটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বিএনপি যখন ক্ষমতার সুবিধা পেয়ে দেশ জুড়ে চাঁদাবাজিতে ব্যস্ত, তখন জামাত কিন্তু যথার্থ আদর্শবাদী দলের মতো তাদের দলের শেকড় বিস্তারে সচেষ্ট থেকেছে, দখল করেছে সরকারের সমস্ত বৌদ্ধিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলো। জামাত হয়ে উঠেছে ক্ষমতার আসল মালিক। বিএনপি চলে গেছে বহু পিছনে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ছিল এর বড় প্রমাণ। এরপর আন্তর্জাতিক চাপে নির্বাচন দিতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা সমেত বিশ্বের সর্বত্র যখন এই ধারণা বদ্ধমূল যে জামাত আসছে সরকারে, তখন স্রোতের বিপরীতে জিতে গেল বিএনপি, তাও আবার 2/3 আসন পেয়ে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশের এমনকি খোদ আমেরিকার বিশ্বাস বিএনপির এই জয় ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের ফল। এই প্রসঙ্গে বিশদে যাব না। তো বিএনপি ক্ষমতায় এসে গেল, তারেক রহমান প্রধানমন্ত্রী। এবার খিচুড়ি পার্টি বিএনপি অসুবিধায় পড়ল। এমন নয় যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করা, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করা, জামাতি আদর্শের উল্টো পথে হাঁটতে তাদের অসুবিধে বা আপত্তি আছে, তা নয়। বিএনপির যেটা অসুবিধে হলো যে গণতন্ত্রে ভোট তো দেয় মানুষ, আর দেশের মানুষকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিএনপিকে। কারণ মানুষের একটা বড় অংশ তারা মুক্তিযুদ্ধকে ঘৃণা করতে পারছে না, পাকিস্তানকে বড় ভাই বলে বুকে জড়িয়ে ধরার রাজনীতিকে মানতে পারছে না। বাঙালি জাতীয়তাবাদ যা 71-এর সৃজন করেছিল, সেই চেতনাকে বিসর্জন দিয়ে আবার সেই পাকিস্তানি আদর্শ উর্দুকে বুকে জড়াতে পারছে না। এক কথায় জামাতি আদর্শকে আপন করতে পারছে না বাংলাদেশের বড় সংখ্যার মানুষ। বাংলাদেশের রাজনীতিতে এখন দুটো বিপরীতমুখী স্রোত একেবারে স্পষ্ট, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে। একটা স্রোতের চেতনায় জামাত এবং সেই জামাতের সহযোগী শক্তিরা, আর একটার দিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দিকে। বিএনপি কোথাও নেই, আর এটাই দুশ্চিন্তার কারণ বিএনপির। না ঘরকা না ঘাটকা। বিএনপি তাই এখন 24-এর আন্দোলন সম্পর্কে প্রশ্ন তুলে নিজেদের জামাত বিরোধী, 24-এর অভ্যুত্থান বিরোধী যে চেতনা মানুষের, সেই চেতনাকে তাদেরকে ধরতে চাইছে, আঁকড়ে ধরতে চাইছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। এবং নীলুফার মনির জুলাই আন্দোলনের সমালোচনা করে মন্তব্য এই উদ্দেশ্যেই করা। এটা কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব মতামত নয়, একটা ভেবে চিনতে দলের তরফ থেকে ছড়িয়ে দেয়া কূট চাল। উদ্দেশ্য এক, জনমত আওয়ামী লীগের দিক থেকে টেনে বিএনপির দিকে নিয়ে আসা। 2, সংবিধান সংশোধনের ভোটকে প্রশ্নবিদ্ধ করা, কারণ আজ হোক কাল হোক এটা নিয়ে সমস্যা তৈরি করবে জামাত। এখন সবে ক্ষমতায় বসেছে বিএনপি, তাই তার বিরোধিতা পুরো কদমে, জোর কদমে করতে পারছে না জামাত, এনসিপি এবং মৌলবাদী শক্তিগুলো। কিন্তু 2 দিন পরে যখন এই নতুন সরকারের হনিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন এই কাজটা, এই চেতনায় এই গোলমাল কিন্তু আসবে। এবং সেই জন্যে তৈরি হলো নিজেদের জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়ে দিল বিএনপি। আর এই কাজটা করা হলো নীলুফার মনিকে দিয়ে। নীলুফার মনি আন্দোলনের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করলেন। আবার বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলকে দিয়ে বিএনপি করলো কি,
বিএনপির নেতৃত্ব প্রকাশ্যে নীলুফারের সমালোচনা করল। এটা হচ্ছে সেই ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করার মতো অবস্থা। অনেক বিশ্লেষক বলেন নীলুফার মনির বক্তব্যকে এমনভাবে ব্যাখ্যা করা যেতে পারে যা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিযোগ, অর্থাৎ আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল, এর সঙ্গে আংশিকভাবে মিলিয়ে দেখা হতে পারে যে এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ প্রশ্নটা তো উঠে গেল, কে গুলি করেছিল পেছন থেকে? পুলিশ তো ছিল সামনে। অন্যদিকে নীলুফার মনির পক্ষ নিয়ে আবার একদল বলছেন তিনি তো আন্দোলনকে অস্বীকার করেননি, শুধু আন্দোলনের কিছু অমীমাংসিত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই দুই ব্যাখ্যার সংঘর্ষ থেকে কি হলো, বিতর্ক আরো বেড়ে গেল। এই প্রসঙ্গে উঠে আসছে সাখাওয়াত হোসেনের কথা। তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালে হাসপাতালে গিয়ে আহত নিরাপত্তা কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, আহত ব্যক্তিদের শরীরে ওই আনসার বাহিনী, তাদের শরীরে যে গুলি পাওয়া গেছে সেগুলি তো পুলিশ ব্যবহারই করে না, তাহলে সেগুলি এলো কাদের আগ্নেয়াস্ত্র থেকে? আর ওখানে যে মন্ত্রণালয় থেকে তার ভেতর থেকে আনসার বাহিনীর উদ্দেশ্যে গুলি করলো কারা, কোথা থেকে? তিনি কি বলতে চেয়েছেন সেটা বোঝাতে বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে না, আপনারা বুঝতে পারছেন। নীলুফারও ওই একই ইঙ্গিত দিয়ে প্রশ্ন তুলেছেন, আন্দোলনকারীদের সামনে ছিল পুলিশ, পুলিশের গুলি বুকে লাগার কথা, পিঠে লাগে কি করে? তাহলে কি পুলিশ নয়? আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল পেছন থেকে কেউ, পেছনে মানে মিছিলের ভেতর থেকে কেউ, কিংবা আশেপাশের বাড়ি থেকে কেউ? তদন্ত চাই। একদম সাখাওয়াত হোসেনের সেই কথার প্রতিধ্বনি যেন। এই কথা বলার অপরাধে প্রাক্তন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের স্বরাষ্ট্র উপদেষ্টার পদটি চলে যায় একটি অকিঞ্চিতকর একটি ডিপার্টমেন্টের দায়িত্বে তাকে দেয়া হয় মুখ রক্ষার জন্য। তিনি বলেছিলেন জুলাই বা আন্দোলনের প্রতিটি ঘটনাকে খুঁটিয়ে তদন্ত করা দরকার। কোনো গোষ্ঠী কি সুযোগ নিয়েছিল? কোনো তৃতীয় শক্তি কি সক্রিয় ছিল? সবকিছুই নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। সাখাওয়াত সাহেব এই কথাটা তখন বলেছিলেন যখন সবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, আবার সম্প্রতি আবার একই ধরনের বক্তব্য পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন মুখ খুললে অনেকের কাপড় চোপড় খুলে যাবে। কাদের উদ্দেশ্যে বললেন এই কথা, কাপড় চোপড় খুলে যাবে? নিশ্চয়ই আওয়ামী লীগের কারণ নয়। তাহলে দেশের মধ্যে যারা ছিল, এমনকি বিএনপির উদ্দেশ্য। তার মোদ্দা কথা, পুলিশের গুলিতে বহু মৃত্যু হয়নি, তাদের মৃত্যু অন্য কোনো শক্তির গুলিতে হয়েছে। অর্থাৎ জুলাই বিদ্রোহে গুপ্ত ঘাতক ও গুপ্ত ষড়যন্ত্রকারীর ভূমিকা ছিল, সেই প্রথম দিকেই তুলে ধরেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধ বিজ্ঞানে একটা কথা খুব প্রচলিত, খুনি সেই খুনের জায়গায় কিছু না কিছু প্রমাণ রেখে যাবেই, ছোট হোক বড় হোক। তেমন প্রমাণ এখানেও, মানে 24-এর অভ্যুত্থানে স্বয়ং বলে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং। আপনারা নিশ্চয়ই ভোলেননি। কিভাবে, কখন বলেছিলেন? 2024 সালে ওই আগস্টে 5 আগস্টের পরের মাসেই নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকে বলেন এই বক্তব্য থেকেই প্রমাণ হয় সব কিছু আগে থেকেই পরিকল্পিত ছিল, অর্থাৎ 24-এর তথাকথিত গণ আন্দোলন কোনো স্পন্টেনিয়াস মাস আপরাইজিং বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না, ছিল গভীরভাবে পরিকল্পিত
একটি কর্মকাণ্ড, যাকে বলা যায় ষড়যন্ত্রের ফল। অন্যদিকে ইউনূসের সমর্থক ও অনেক বিশ্লেষক এটা উড়িয়ে দিয়ে বলেন বক্তব্যটি প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে মেটিকুলাস ডিজাইন বলতে তিনি পুরো রাজনৈতিক ষড়যন্ত্র বোঝাননি, বরং আন্দোলনের সংগঠন, প্রস্তুতি বা ঘটনা প্রবাহের সুপরিকল্পিত দিক বোঝাতে চেয়েছিলেন। এই দু রকমের ব্যাখ্যাই বাজারে চালু আছে আজও। বরং প্রথম ব্যাখ্যাটা, মেটিকুলাস ডিজাইন মানে ষড়যন্ত্র, এইটাই বেশি চালু। কিন্তু প্রশ্ন করতে হয় কোনটা ঠিক, ঠিক কোনটা এটা ঈশ্বর জানেন, আল্লাহ জানেন, আর জানেন মোহাম্মদ ইউনূস স্বয়ং, আর জানেন ডিপ স্টেটের জর্জ সোরস, আমেরিকা। কিন্তু লক্ষণীয় এটাই যে তারপর প্রায় 16-17 মাস ক্ষমতায় ছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার মেটিকুলাস ডিজাইন উক্তির কোনো বিশদ ব্যাখ্যা দেননি। কেন দেননি? কেন তিনি ব্যাখ্যা করলেন না যে তার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে? তিনি এইটা বলতে চেয়েছিলেন। এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ। নীলুফার মনি প্রশ্ন তুলেছেন, সাখাওয়াত হোসেন তদন্তের কথা বলছেন, তিনি প্রশ্ন তুলেছেন, ইউনূস মেটিকুলাস ডিজাইন বলছেন। এই তিনটি বক্তব্যকে কেউ যদি একটা সুতোয় গাঁথেন এবং বলেন দাল মে কুছ কালা হ্যায়, তাকে কি দোষ দেয়া যায়? এখনো পর্যন্ত এমন কোনো সরকারি সরকার তদন্ত করেইনি, তা বিচার আসবেটা কি করে? ফলে কোনো সরকারি তদন্ত বা বিচারক সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি, যা নিশ্চিতভাবে বলে দেয় যে তিনটি বক্তব্য একই ঘটনার একই অর্থ বহন করে। ফিরে আসি নীলুফার মনির কথায়। তিনি বিএনপির দায়িত্বশীল পদে আছেন, নিজে জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। হঠাৎ এমন কি হলো যে তিনি পুরোপুরি উল্টো দিকে ঘুরে গেলেন? নীলুফার মনির বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য রেখেছেন বিএনপি দলের ছাত্র শাখার নেতৃত্ব। কিন্তু লক্ষণীয়, বিএনপি দলের পক্ষ থেকে নীলুফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ হয়নি। তার সমালোচনা বা সমর্থন করে পার্টি এক লাইন বক্তব্য দেয়নি, কারণ পার্টি দিতে চায়নি। পার্টি তাকে সাসপেন্ড করেনি, আবার সমর্থনও করেনি। বুঝতে কিছু অসুবিধা হয়? কথা সেই একটা, বিএনপি ধর্মেও আছে, জিরাপেও আছে। 24-এর ওই জুলাই অভ্যুত্থানেও আছে, আবার যারা তাকে ষড়যন্ত্র বলছে সেই দলেও আছেন। রাজনীতিতে অনেক সময় প্রশ্নই হয়ে ওঠে সবচেয়ে বড় ঘটনা। নীলুফার মনির বক্তব্য সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। সাখাওয়াত হোসেন আগেই তদন্তের কথা বলেছিলেন, ইউনূসের মেটিকুলাস ডিজাইন মন্তব্য নতুন করে আলোচনায় আসছে। খেলা জমছে, ঝুলির মধ্যে অনেক বিড়াল ঘাপটি মেরে বসে আছে, লুকিয়ে রাখা আছে। আগামী দিনে ঝোপ বুঝে 1-2 করে বিড়াল বাইরে ছাড়বে বিএনপি, তার রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য, এবং তুলে দেবে প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। সেই মৌলিক প্রশ্নটা, 24-এর জুলাই অভ্যুত্থান কি গণবিপ্লব নাকি একটি গভীর ষড়যন্ত্র? এই প্রশ্ন বিএনপিকে লাভ দিতে পারে, আবার বুমেরাং হয়ে নিজের দিকে ফিরেও আসতেও পারে। ঝুঁকি কম নয় বিএনপির, কিন্তু উপায় নেই। রাজনীতিতে টিকে থাকতে গেলে ঝুঁকি নিতেই হয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় নীলুফার মনি, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য কি একই ধরনের প্রশ্নের দিকে ইঙ্গিত করে, নাকি এগুলোর প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। পাশে থাকুন। ধন্যবাদ।